এবং তার সঙ্গে আনুষঙ্গিক হিসেবে অবশ্যই থাকছে পুজোর গান। আমি অনুরোধ করব আমাদের প্রত্যেক কুশীলবকে একে একে স্থান গ্রহণ করার জন্য, এবং আপনাদের সঙ্গে অবশ্যই আড্ডা কবিতা পাঠ করেছেন। পরবর্তীকালে এখন শুধু কবিতা পাঠ নিয়ে আছেন, আমাদের অনুরোধে উনি এসেছেন আমাদের সঙ্গে একান্তে কিছু সময় আড্ডা দিতে। একটা জোরে হাততালি। এবং আমি সবাইকে আরেকবার ডেকে নিচ্ছি আমাদের কুশীলবদের। আপনারা সবাই একটু মঞ্চে চলে আসুন। মঞ্চে আসার পর আমি সবার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা, আড্ডা কিন্তু আমরা মঞ্চে শুধু মারবো না, আপনারা আমাদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করবেন, না হলে তো আড্ডাই জমে না। তো আজকে আড্ডাবাজ যারা আমরা আড্ডা মারতে এসেছি, আমি একে একে তাদের পরিচয় দিয়ে দিই। সবার আগে শ্বেতাদি, আমাদের গোদরেজের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্বেতাদি, তারপরে কবিতা সোনালি, তারপরে সুতোপাদি, এবং সবাই চেনে। তার পাশে আছে গৌতম দা, একটু দাদা বসে যান, সুচিব্রত দা, দেবাজিৎ দা, সঞ্জয় দা, সিদ্ধার্থ দা, আমাদের সবার প্রিয় মন্টু দা এবং সঞ্জয় দা। আমি একটু অনুরোধ করব সবাইকে নিজের নিজের পরিচয়টা সংক্ষেপে দেওয়ার জন্য। আমি এইখানকার বাসিন্দা, গোদরেজ 7-এ বি টাওয়ারে থাকি। আমি পেশাগতভাবে আমি এখন বছর রিটায়ার করেছি। আমি কোম্পানি এক্সিকিউটিভ ছিলাম, এটাই আমার পরিচয়। থ্যাংক ইউ। নমস্কার, শুভ শারদীয়ার শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, আশা করি আপনারা ভালো থাকবেন, আছেন। আমার নাম এস.এম. মন্টু, আমি ইটারে থাকি, D7-এ। নেশা হচ্ছে জনসেবা, বই পড়া, পাবলিকের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে আমার মেন নেশা। সবটুকু চিনতে থাকে জীবনের সঞ্চয়, জীবনের অভিজ্ঞতার সঞ্চয়, পকেটের সঞ্চয়, সব একত্রিত করে গোদরেজ 7-এ এসেছি নতুন কিছু বন্ধুর সান্নিধ্য পাবো বলে। আমার নাম সিদ্ধার্থ চক্রবর্তী। আকাশন যখন, তখন তো শুধু নাম নয়, একটা সংখ্যাতত্ত্বের ব্যাপার থাকে। আমার B705, বি ফর ব্যাঙ্গালোর, কর্মসূত্রে ভারতীয় রেলে আছি। নেশা বলতে অনেক কিছু, সংক্ষেপে বলা যায় বেড়ানো, বিশেষ করে জঙ্গলে বেড়াতে ভালো লাগে, দুটোই করি, এই আর কি। সকলকে শারদীয়ার মহাপঞ্চমীর দিন সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পরবর্তী বক্তার হাতে। আজ আপনাদের এখানে উপস্থিত হয়েছি। অ্যাকচুয়ালি আমি গোদরেজ 7-এ এখানে এসেছি এবং এখানে গোদরেজ 7-এ এফ টাওয়ারে আছি, 1107-এ। তবে একটা কথা আপনাদের সঙ্গে আশা আছে, অনেক বছর ধরে আমরা এখানে বসে আছি এবং রিটায়ারমেন্ট তো অলরেডি 60 ইয়ার্সে হয়ে যায়। জানি না আমার রিটায়ারমেন্ট কবে হবে। প্রতিবারই আমার এই চাকরি জীবন থাকবে, কিন্তু প্রতিবারই বলি স্যার আমাকে ছেড়ে দেওয়া হোক, অনেক বছর চাকরি তো করলাম না, তোমাকে ছাড়া যাবে না। থাকি এমনিতে আমি নিবাসী শিবপুরের, হাওড়ার। এখনো পর্যন্ত আমি শিফট করিনি। তবে আমাদের এই পরিবেশ বা আমাদের এই গোদরেজ 7 অ্যাজ এ হোল খুবই ভালো। পেশাগতভাবে আমি বেচুবাবু। ইনফ্যাক্ট আমি 16 বছর কাটিয়েছি একটা কর্পোরেটে, যার নাম গোদরেজ। এখন নিজের এন্টারপ্রাইজ আমি চালাই। আর নেশা বলতে আমার কিছুটা স্পোর্টস, ট্রাভেলিং আর গান শোনা, এই নিয়ে আমি আছি। নমস্কার, আমার নাম সুচিব্রত দাস। আমি গোদরেজ 7 টাওয়ার বাসিন্দা।
আমি এখানে অলমোস্ট 1 বছর আমার হয়ে গেল। আমি 4th অক্টোবরে এখানে শিফট করেছি। তো 4th অক্টোবর থেকে আজকে 27 সেপ্টেম্বর, যদিও ক্যালেন্ডারের হিসেবে 1 বছর, কিন্তু আমার অভিজ্ঞতার হিসেবে 1 বছরের অনেক বেশি। কেননা যেভাবে আমি সাপ, ব্যাঙ, কুকুর, বিড়াল, ইঁদুর দেখেছি 1 বছর আগে আর আজকে অনেক তফাৎ। সেটা 1 বছরের ক্যালেন্ডারে হয়তো সম্ভব নয়, আর একটু বেশি। তো আমার কাছে এই জায়গাটা অনেকটাই পুরনো হয়ে গিয়েছে। খুব ভালো লাগছে আপনাদের মতন মানুষের সঙ্গে সান্নিধ্য পেয়ে। আমি গৌতম কর্মকার। শুভ শারদীয়ার সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। পেশাগত দিক দিয়ে বর্তমানে আমি ব্যাংকার, কিন্তু এর পূর্বে আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলাম, ওখানে সার্ভ করেছি। এখন আমি ব্যাংকার। নেশা বই পড়া, নাটক আর গান শোনা। আমার নাম পার্থ মিত্র। আমি গোদরেজে 7-এ আসি সেপ্টেম্বর 24। তা এটা প্র্যাকটিক্যালি গোদরেজ যখন প্রথম শুরু করে তখন একটা পুজো করেছিল, সেটা গোদরেজ থেকে। সেটা সেই সময় আমি ছাড়া 805-এ আমি থাকি। আর ওই একই পার্থদার মতন গত বছর পুজোতে এখানে এসেছিলাম। এই যে জায়গায় আমাদের এবারের পুজো হচ্ছে সেই জায়গাতেই পুজো হয়েছিল, কিন্তু এইবারের আনন্দ, এইবারের উদ্দীপনা সেই সব কিছুকে ছাড়িয়ে গেছে। নতুন শুরু, নতুন পথ চলা শুরু, সবার একত্রিত হয়ে এই যে প্রচেষ্টা, সেটাকে কুর্নিশ এবং কম্পিউটার, ল্যাপটপ এইসব নিয়েই বসে থাকতে হয় সারাদিন। আর তার বাইরে নেশা বলতে গেলে এই এখন যা করছি, মানে অন্য কিছু না, মানে আড্ডা মারছি, এটা মূল নেশা। আর এছাড়াও খেলাধুলা, নানান রকম একটু ঘুরতে যাওয়া, এগুলো করতে ভালোবাসি। আর এখানে এসে আপনাদের সঙ্গে এই আড্ডা মারতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে করছি। এবার পরবর্তী বক্তার দিকে এগিয়ে দিচ্ছি আমি মাইক। আমি সুতপা সেন। সবাইকে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো লেগেছে। আমার হবি বলতে আমার গান শোনা, বই পড়া, গার্ডেনিং করা আর রান্না করা, এছাড়াও বেড়াতে যাওয়া, এই সবগুলোই আমি খুব ভালোবাসি। আমার পরিচয় তো কমলিকা দিয়েছে। আমি কমলিকার বান্ধবী, একটা পরিচয়। আরেকটা হচ্ছে আমার নেশা পেশা, আমি এডুকেশনিস্ট, মানে যেটা সবাই বাটিক শিল্পী বলে, বা আমি বলি শিল্প চর্চা। নিজেকে শিল্পী বলাটার যোগ্যতা বোধহয় জীবনের শেষ দিন অবধি চালিয়ে যেতে হয়। আর আমি আমার ইনস্টিটিউট নিয়ে বলি, সোনালী ও কবিতারা, এটা আমার ইনস্টিটিউটের নাম, যেখানে 70 বছর বয়সী ভদ্রমহিলাও শেখেন, 4 বছর 5 বছর বয়সী বাচ্চারাও শেখেন। শেখার তো বয়স নেই, কারণ রবীন্দ্রনাথ 63-তে গিয়ে আঁকা শেখা শুরু করেছিলেন। তো আমি এই মুহূর্তে রবীন্দ্র সাহিত্য নিয়ে রিসার্চ করছি, একটু চর্চা করছি, থিসিস জমা দেব। আর শুভ শারদীয়া প্রত্যেককে। বড়দের আমার প্রণাম, ছোটদের আর আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি শ্বেতা মুখার্জি সিং। এখানে যদিও নামটা যথেষ্ট নয়, এখানে প্রত্যেকের আরেকটা করে পরিচয় আছে, সেটা হচ্ছে ফ্ল্যাট নাম্বার। আমি সি টাওয়ারে 401-এ থাকি। আমার নেশা বলতে গান, রান্না করা, আর একটা বিচিত্র নেশা আছে, সেটা হচ্ছে আমি ছোটদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে ভীষণ ভালোবাসি। বেশি কিছু বলবো না, বাকিটা আড্ডার গানে অনুষ্ঠান জমে উঠুক। আপনারা সবাই ভালো থাকবেন, ভালোভাবে পুজো কাটান। তাদের জন্য বলি, আমার নাম রমিত, আর আমি এই পেশায় একজন আইনজীবী, কিন্তু এই আবাসনে আসার পর একটি নতুন পরিচয় আমার প্রাপ্ত হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে কালচারাল কমিটির একজন মেম্বার। কমলিকাদি বলেছিলেন উনি এই সভায় একজন চেন ওয়াইকে চান, বা আমার ঘুরতে ভালোবাসি, এর বেশি কিছু নয়। আর যাক, আপনাদের সঙ্গে এখন কাজ করছি, আপনারা এখন আমাদেরকে সভাপতি পদে দিয়েছেন, চেষ্টা করছি আমি যাতে এটাকে ঠিকঠাক করে করতে পারি। আপনাদের সবাইকে সহযোগিতা। আর আমি নিজে অধ্যাপনা করি, তবে আমি অপেক্ষা করছি কবে আমার অধ্যাপক জীবন শেষ হবে। আমি রিটায়ার করার জন্য উন্মুখ, কিন্তু সরকার করতে দিচ্ছে না, মাত্র সেই কারণেই আটকে আছি। আর দ্বিতীয় হচ্ছে আমি কলেজে কালচারাল কমিটির এই ব্যাপারে আগ্রহ স্বাভাবিকভাবে কিছুটা রয়েছে। আর যেহেতু
আগে উপস্থিত ছিলাম না, তা নাহলে আমি আগে ভেবেছিলাম যে এখানে আমি ঠিক জানতাম না, আমি জানতাম আড্ডা মানে ইনফর্মাল নষ্ট হয়ে যাবে তৈরি প্রোগ্রাম শেষে মিষ্টি না একটা মানে তৈরি তো মানে স্ক্রিপ্টেড প্রোগ্রাম তো সেটা নষ্ট করে দেওয়া ঠিক না। শেষে মিষ্টি আপনাকে আমরা দেখে নেব মধুরের সময় জাতি বাংলা পুজোর গান অতিথি জাতি। তো আপনারা অনেকেই হয়তো জানেন, নতুন করে বলার কিছু নেই, আমরা কম বয়সী সবাই জানি যে আজ যে দেবী দুর্গাকে আমরা পুজো করি, যে দেবী দুর্গাকে যে রূপে পুজো করি, তার উৎস কিন্তু কোনো পৌরাণিক দেবী হিসেবে নয়, আর্যদের দেবী হিসেবে নয়। সঞ্জয় দার কাছে আমি একটা প্রশ্ন নিয়ে আসছি যে এই যে আমাদের দেবী রূপ যা ছিল প্রাচীন যুগে অর্থাৎ অনার্য যুগে, পরবর্তীকালে আমরা প্রথম যে সিংহ বাহিনী দেবী দেখি সেটা মোটামুটি ষষ্ঠ সপ্তম দশকে। তো ষষ্ঠ সপ্তম শতকে যে সিংহ বাহিনী দেবী দেখি, এবং তারপরে আজ আমাদের কাছে বাঙালির কাছে যে দুর্গাপুজো উৎসবে পরিণত হয়েছে। তো দেবী দুর্গার এই রূপ বা এই উৎসবের শুরু ঠিক কোন সময় থেকে বাঙালি দুর্গাপুজোকে উৎসব রূপে এরকম ভাবে উদযাপন করতে শুরু করলো? একটু দাদা যদি বলেন, একটু মাইকটা দিয়ে দাও দাদাকে, এই ওখানে মাইকটা একটু দিয়ে দাও ওনাকে। শোনা যাচ্ছে? আমাকে বলতে বলা হয়েছে ঔপনিবেশিক যুগে বা সোজা কথায় ব্রিটিশ আমলে কিভাবে দুর্গা পুজো প্রচলন হতো আর ক্রমবিবর্তন হতো। তখন এইটা বলতে গেলে মানে অনেক ধাপে ধাপে অনেক লেয়ার্স আছে। সব থেকে বড় কথা হচ্ছে যে ritualistic development parallelly with economic and political development একসাথে চলেছে ব্রিটিশ আমল থেকে। এটা খুব নোট করার মতন একটা ব্যাপার, কিন্তু এটা এত বড় এত কমপ্লিকেটেড, যদিও এর ডিটেলস শুধু তো 300 বছরের ব্যাপার, এর অনেক নথি আছে। যে মানে আমার কনসেপ্টটা আমি যেটুকু নিতে পেরেছি, আমি তার একটা জাস্ট রূপরেখা আপনাদের দেব। যা ভুল ত্রুটি আছে সেগুলো মার্জনা করবে, বিভিন্নভাবে এগুলো অ্যানালিসিস করা যায়। তো প্রথমেই বলি, এই যে ব্রিটিশদের সময় থেকে কিভাবে হলো, মানে আমাকে ধরতে হবে 1757 দ্য ব্যাটল অফ প্যালাসি। বেঙ্গলে যখন কোম্পানি ঢুকলো, জগের থেকে ব্রিটিশ শাসন আস্তে আস্তে মানে শুরু হলো কমপ্লিট হওয়ার জন্য নেক্সট 200 ইয়ার্স। তখন মসনদে ছিলেন সিরাজউদ্দৌলা। আর সিরাজউদ্দৌলা দাদামশাই আলিবর্দী খান, উনি খুব দক্ষ প্রশাসক ছিলেন। বারবার বর্গি হাঙ্গামা উনি অবরোধ করতে পেরেছেন, আটকাতে পেরেছেন। কিন্তু ওনার এই নাতি সিরাজউদ্দৌলা উনি একটু গন্ডগোলের ছিলেন, মানে একটু ক্যারেক্টার প্রবলেম ছিল, একটু হালকা মেজাজি ছিল। যেরকম তার পলিটিক্যাল অ্যাকুমেনও ছিল না, অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলও ছিল না, আর প্র্যাগম্যাটিজমও ছিল না। এটা গেল একদিকে সমস্যা। আরেকদিকে সমস্যা ছিল, তখন তো বেঙ্গল মানে একটা বিশাল জায়গা, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, আর মানে কত জায়গা। তা সেখানে ঢাকার যে দিওয়ান রাজবল্লভ সেন লোককে পয়সা টয়সা দিয়ে হালকা করে দিয়েছিল। তো বেসিক্যালি এই যে এইটা যে 23 মিনিটের একটা যুদ্ধ ছিল জুন 1726-এ। মনে কিছু ছিল না, উনি দেখলেন যে ভাস্ট এরিয়া আস্তে আস্তে আমরা নিয়ে নেবো, কোম্পানি নিয়ে নেবে। অতি উল্লাসে তিনি একটা পুজো দিতে গেছে। তখন ওনার এক মুন্সি, যার নাম আপনারা সবাই শুনে থাকবেন, নবকৃষ্ণ দেব, তখন ছিলেন ক্লাইভের মুন্সি বা
আরেকটা কাজ ছিল ডবল রোল অ্যাজ পার্সিয়াল। শহরের দিকে এই ধরনের যারা গরিব মাথায় যারা একটু ধনী তারা এই গল্পগুলো না আমি আমার কনসেপ্টে পড়ে এই যে হতে পারে কেননা কিন্তু আরাধ্যা অনেক মানুষের যাদের একটু পয়সা আছে তাদের আরাধ্যা ছিল দুর্গা, হয়তো সংখ্যায় কম, বেশি দূর কেন 1610-এ তো সামান্য রায়চৌধুরী পুজো 1610-এ। আর রানী দেবী বা আর্জুনের দেবী রূপে, আর্জুনের দেবী না, আপামর বাঙালির পুজো হিসেবে পূজিত হতে লাগলেন। এবং আচ্ছা, বনেদি পুজো নিয়ে মনে হয় বনেদি পুজো ঠিক কিভাবে শুরু হলো, কি তার রূপরেখা ছিল, সে বিষয়ে গৌতম দা যদি কিছু বলেন আমাদের। হ্যাঁ, পুজো তো চলছিল ব্রিটিশদের সময়ও, কিন্তু এই বনেদি পুজো কিভাবে হলো, কিভাবে এই বিবর্তনটা হলো, আমরা যে বর্তমানে যে পুজোর ফর্মটা দেখতে পাই সেটা মূলত সার্বজনীন, তার আগে ছিল বারোয়ারি। তো প্রথমে তার আগেও ছিল বনেদি বাড়ির পুজো। সেই বনেদি বাড়ির পুজোর ব্যাপারটা ছিল সম্পূর্ণ পরিবারের মধ্যেই আবদ্ধ। কিছু সময়ের জন্য হয়তো সেটা খোলা হতো সাধারণ মানুষদের জন্য অঞ্জলি দেওয়ার কিংবা ভোগ খাওয়ার জন্য, কিন্তু মূলত ওই অনুষ্ঠানটা হতো নিজেদের পরিবারের মধ্যে। তো কেন হতো তার পেছনে হয়তো কিছু কারণ। বনেদি পুজোগুলো প্রচন্ডভাবে চেষ্টা করত। একটা উদাহরণ আমি দিতে পারি, এক জায়গায় পড়লাম, একটা প্রচলিত ছড়া ছিল বনেদি বাড়ির পুজো সম্বন্ধে। ছড়াটা হলো, দেবী খেতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, গয়না পরেন গিয়ে শক্তিদার বাড়িতে, আর শোভাবাজার রাজবাড়িতে গিয়ে নাচ গান দেখেন রাতে। তো শক্তিদার বাড়িতে যে এই গয়নার একটা প্রবাদ হিসেবে প্রচলন হয়েছিল, সেটাকে নস্যাৎ করার জন্য প্রিন্স দ্বারকানাথ ঠাকুর উনি কি করলেন, প্রতিমার গায়ে গয়না চড়িয়েই প্রতিমাকে বিসর্জন দিলেন। যেটা শক্তিদার বাড়িতে হতো কি, গয়না খুলে নেওয়া হতো। এইভাবে চলছিল। কিন্তু এই বনেদি পুজো সাধারণ মানুষ নিজেদের রিলেট করতে পারছিল না। তাদের মধ্যে একটা অসন্তোষ কিংবা ডিসস্যাটিসফ্যাকশন, যাই হোক, ওইরকম কিছু তৈরি হচ্ছিল। যেটুকু সময় ওরা পেত, ওইটুকু সময়ের মধ্যে অঞ্জলি আর ভোগ ছাড়া আর কোনো অবদান বা যোগদান থাকতো না ওদের। সেই পুজোগুলোর মধ্যে যে আচার আচরণ বা বিধিগুলো তৈরি হয়েছিল, সেগুলো ছিল সম্পূর্ণরূপে নিজেদের পরিবারের মধ্যে। এক পরিবারের যে নিয়ম অন্য পরিবারের সেই নিয়ম নাও থাকতে পারে। বনেদি বাড়ির পুজো বলতে আমরা সাবন্য রায়চৌধুরীর ওটা হচ্ছে সবচেয়ে প্রাচীন। মানসিংহ পুজো রাজা সুরত বলে একজনের তথ্য পাওয়া যায়, যদিও জানি না কতটা সত্যি সেটা, খুব একটা মানে তথ্য পাওয়া যায়, একটা আভাস পাওয়া যায় রাজা সুরত নাকি প্রথম পুজো করেছে। এই বিষয়ে কোনো না, এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আমি যেটা জানি প্রি হিস্টোরিক, মানে এই বনেদি বাড়ির পুজোর মধ্যে ওটা আসবে না। সাবন্য রায়চৌধুরী সব থেকে প্রাচীন, আর শোভাবাজার রাজবাড়ি, জানবাজার রানী রাসমণি, আর ওই অভয়চরণ মিত্র, এইগুলো। এই পুজোর মধ্যে, বনেদি পুজোর মধ্যে পুজোর ভোগের ব্যাপারটাও ছিল একটা অদ্ভুত। এই অর্থে যে কোথাও
পুজোর ভোগে নিবেদন করা হতো বলির মাংস, আবার কোথাও সম্পূর্ণ নিরামিষ। এবার লোকে জানবে কি করে কার বাড়িতে বলি হচ্ছে আর কার বাড়িতে নিরামিষ? ওটা বাড়ির মানে না ঢুকেও বুঝতে পারবে। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি প্রণমী বরদা অজরা তোরা প্রণমী বরদা অজরা তোরা বহুবল ধারিণী রিপুদল হারিণী জাগো মা শরণময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুর বিলাসিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। এরপর আমি মা দুর্গাকে একটু অন্য রূপে আপনাদের সামনে আনছি। মনে এলো কাজী নজরুল ইসলামের রক্তাম্বর পর্মা। এবার শ্বেত বসন দেখি ওই করে সাজে মা কেমন বাজে তরবারি ছনানা ছন শিখির সিঁদুর মুছে ফেল মা গো জাল শেখা জাল কাল চিতা তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা এলোকে সে তব তলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভিন তুফান চরণ আঘাতে উদ্গারে জানো আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে তব তেজা তুল সম উড়ে যাক মাগো এই ভুবন অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্র মাতুর হিং কাকুন টুটি টিপে মারো অত্যাচারে মা গলহার হোক নীল ফাঁসি নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরসে উদ্ভাসি হাসো খলো খলো দাও করতালি বলো হর হর শঙ্কর আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেখলা ছিড়িয়া চাবুক করো মা সে চাবুক করো নভতরিত জালিমের বুক বেয়ে খুন ঝরে লালে লাল হোক শ্বেত হরিত নিদ্রিত শিবে লাঠি মারো আজ ভাঙো মা ভোলার ভাঙ নিশা পিয়াও এবার অশিব গরল নীলের সঙ্গে লাল নিশা दिमिक दिमिक दिम डमरू बाजे शीश गंगे अर्धंग विराजे उमा रमा हर सब सुर साजे कर त्रिशूल डमरू लिए नाचे शिव छम 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 शिव छम 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 शिव छम 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 রক্তাম্বর ধারিণী মা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা। আমি নিউ টাউনের বাসিন্দা। আমার পুজো এই মুহূর্তে নিউ টাউন সর্বজনীন যেটা হয়েছে মর্তলোকে। রামচন্দ্র রাবণ বধ করার পরে মর্তলোকে এলেন। আসার পরে তখন থেকে যে দেবী দুর্গার পুজো আরম্ভ হয়েছে সেই পুজো আজও কিন্তু শেষ হয়নি। এই পুজো সারা বিশ্বে ধুমধাম করে পালিত হয়, আমরাও পালন করি। বাঙালিরা
মাথার ঘাম পায়ে ফেলে সারা বছর মধ্যবিত্ত বাঙালিরা এই কটা দিনের আনন্দ উপভোগ করার জন্য বলতে গেলে আমার বলতে হয় হুগলি জেলার গুপ্তিপাড়ায় রাজ পরিবারে যখন পুজো হয় সাধারণ পাবলিকের প্রবেশ ছিল, কিন্তু একটা সময় অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে একটা সময় ভোগ খাওয়ার ব্যাপারে একটা সময় সবটাই মেনটেন করে আম পাবলিকে চলতে হতো। এখানে গিয়ে কিছু মানুষ অপমানিত হয়। এই হুগলি গুপ্তিপাড়ায় গিয়ে অপমানিত হওয়ার পরে সেখান দিয়ে 12 জন ব্রাহ্মণ, ওই গুপ্তিপাড়ায় 12 জন ব্রাহ্মণ বন্ধু, 12 ইয়ার এই 12 ইয়ারি বন্ধু মিলে প্রথম কিন্তু জগদ্ধাত্রী পুজো আরম্ভ করে। এই জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয় আমাদের বাংলার সর্বত্র সর্ব জায়গায়। 1910 সালে আপনারা জানবেন ভবানীপুরে 1910 সালে ভবানীপুরে সর্বপ্রথম বারোয়ারি পুজো আরম্ভ করেন হিন্দু মহোৎসব বলে একটা সংগঠন, তারা সর্বপ্রথম কিন্তু এই বারোয়ারি পুজো আরম্ভ করে। এই বারোয়ারি পুজো আরম্ভ করার আগে আমাকে কিছু বলতে হয়, কারণ দুর্গা পূজা শুধুমাত্র জমিদার ফ্যামিলির মধ্যে আবদ্ধ থাকবে। সিমলা ব্যায়াম সমিতি স্বামীজির বাড়ির পাশে সর্বপ্রথম যখন পুজো আরম্ভ করে ইংরেজরা, তখন এই পুজোর প্রতি যারা আরম্ভ করেছিল যাদের বিজয় উৎসব দিয়ে, তারা বুঝতে পারে এই পুজোটাই আমাদের পর্বে শেষ। কারণ কি, সেদিন কিন্তু এই পূজা সবসময় দেখবেন, আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন যে সবসময় তারা ওই ইংরেজদের কাছে থাকতে পছন্দ করতেন। কিছু কিছু ফ্যামিলি, সবার জন্য আমি বলবো না, সবাই তাই ছিল না। এখান থেকে মানসিক কি করলেন, 7টা জেলা দায়িত্ব, তার মধ্যে আমাদের সুলতানাইটি ছিল কলকাতা 3টে, ডায়মন্ড হারবার, হুগলি, শ্রীরামপুর, এগুলো কিন্তু জায়গিদারি হিসাবে এই সুবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি দিয়ে যায়। এবং তারা এখান থেকে তাদের এই পুজোতে ইংরেজদের অতিথি হিসাবে সর্বদা সবসময় ডেকে আনতেন। এভাবেই আজকে পুজোটাকে আমরা আনন্দ করতাম। পুজোটা এইভাবে পাটে 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 একটা জায়গায় এসে আপনারা জানবেন 1985 সালে আমরা যে শরতের মেঘ, এই কাশফুল, গ্রামের মেঠো পাধাত্তা পুজো থিম পরবর্তীকালে একটি শহরে, মাঝখানে শহরের থিম পুজো আর গ্রামের সেই আটকোড়ে পুজো, তার মাঝখানে একটা জায়গা পড়ে থাকে শহর আর গ্রামের মাঝখানে শহর থেকে। শহরতলি পুজোটা ঠিক কিরকম ছিল, তার রূপরেখা কিরকম ছিল, তারপরে আমরা শুনে নেব থিমের পুজোর কথা। কেউ যদি একটু শহরতলি পুজো নিয়ে বলে, শহরতলি পুজো নিয়ে আমাদের যদি কেউ একটু আলোকপাত করেন ভালো লাগবে। হুল্লোড়, হইচই, মাথা কাটা, এই নিয়েই হলো কলকাতা। তো আমাদের তিলোত্তমা বা সিটি অফ জয়ের অনতি দূরে আমাদের এই আবাসন, যেটা কিনা খানিকটা হলো একটু ওয়েসিসের কাজ করে, যেটা আমাকে রিলেট করে আমার ছোটবেলার পুজোর অভিজ্ঞতা। তো আমাদের পাড়ায় যে পুজোগুলি হতো, খুব ছোট ছোট ব্লকে পুজো হতো, যেমন ধরুন ডায়মন্ড ক্লাব, আমাদের সব পেয়েছি রাসক, এই ধরনের ক্লাবগুলোয় আমাদের পুজো হতো এবং খুবই অনাড়ম্বর উপায়, ছোট্ট প্যান্ডেল, প্রতিমা ছোট্ট। এবং আজকালকার দিনে যেরকম ধরুন মাইকে ঘোষণা হয় যে পুজোর যে নির্ঘণ্ট, সেসবের পালাই ছিল না। আমাদের পুজো দিতে গেলে, অঞ্জলি দিতে গেলে আমাদের প্যান্ডেলে সময় মতো যেতে হতো, এটা একটা। যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, তখনকার দিনে আমাদের গাড়ি বা বাইকের অত প্রচলন ছিল না, মেনলি আমরা সাইকেলে করে এই পুজো দেখতে যেতাম। তখন আজকে আমরা যেমন দেখি যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের জন্য আমরা সাহেবদের বা ইউরোপিয়ান আমেরিকানদের ওখান থেকে ইনভাইট করছি, আমাদের ইনভাইট করতে হতো না। মেনলি রাশিয়ান অ্যান্ড জার্মানরা আমাদের পুজো প্যান্ডেলে আসতেন নিজে থেকেই, কারণ আমাদের ওই ফার্মটা ছিল 5টা ইউরোপিয়ান কান্ট্রি কোলাবোরেশনে তৈরি। তারা আসতেন তাদের ফ্যামিলি নিয়ে গাড়ি করে, আমাদের সঙ্গে পুজো উপভোগ করতেন, প্রসাদ খেতেন, নমস্কার, গুড নাইট, দাসবিদা নিয়ে জানিয়ে ফিরে যেতেন। তো আমরা যখন সাইকেলে করে বন্ধু বান্ধবদের নিয়ে পুজো দেখতে যেতাম, পুজো প্যান্ডেলের সঙ্গে মেন আকর্ষণ আমাদের ছিল যেটা ছোট ছোট মেলা হতো। ধরুন
ছোট আগেকার দিনে ঘোড়ার ওই লোহার চরকি টাইপের বা দোল্লা টাইপের, যেটা এখনকার দিনে একমাত্র হয়তো খুব গ্রাম বা ইন্টিরিয়ারে গেলে দেখা যাবে, বাট শহরে তো মোটামুটি দেখা যায় না। তারপরে সার্বজনীন পুজো এবং একটা সময় এসে আমরা দেখলাম থিমের পুজো। তো আমাদের ছোটবেলায় এখানে অধিকাংশ লোকের মনে থাকবে, আমার কন্টেম্পোরারি যারা তাদের তো অবশ্যই থাকবে, একটা সময় আমরা পুজো বলতে মূল আকর্ষণ থাকতো কিছু উত্তর কলকাতার পুজো, নাম করা পুজো, যেমন মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কয়ার, সন্তোষ মিত্র স্কয়ার। দক্ষিণ কলকাতায় আসলে আমাদের একদালি এভারডি, এই বড় প্রতিমা, খুব সুন্দর প্রতিমা, এই একটা কমন কনসেপ্ট, এবং সেইটা দেখতেই বছরের পর বছর প্রচুর মানুষ ভিড় করতো। মানে ওই সংলগ্ন অঞ্চলের যে ট্রেন স্টেশনগুলো যদি গিয়ে দেখে, তিল ধরনের জায়গা থাকতো না। কিন্তু এরপরে মন্টুদা সঠিকভাবেই ওই জায়গাটাকে ছুঁয়ে গেছেন। 95-96 সাল, আমার সালগুলো একদম প্রপার হয়তো মনে নাও থাকতে পারে, তবে 95-96 সাল নাগাদ এশিয়ান পেইন্টসের পুরস্কার, এইখান থেকে পুজোর একটা নতুন যাত্রা শুরু হলো, যেখানে পুজোর সঙ্গে চলে আসলো প্রতিযোগিতা। মানে এবার আর পুজো শুধু পুজো নয়, পুজো শুধু ভক্তি নয়, পুজো এবার প্রতিযোগিতা, জিততে হবে। তো এই জায়গা থেকে যখন পুজোটা শুরু হলো, তাতে আমরা দেখলাম পুজোয় একটা নতুন আঙ্গিক, এবং এই থিমের পুজো, এই কথাটা সবার মুখে মুখে ঘোরা শুরু হলো। এবার থিমের পুজো বললেই আমি আমার অভিজ্ঞতা শেয়ারের আগে যদি আপনাদের বলি, প্রথম কোন পুজোর কথা মনে পড়ে থিমের পুজো হিসাবে? বোসপুকুর, একদম ঠিক, বোসপুকুর। বোসপুকুর 1997 সাল, আমি নিজে তখন খুব ছোট। এতদিন যা যা পুজোগুলো বললাম এই দেখে দেখে অভ্যাস, কিন্তু হঠাৎ করে পাড়ায়, বাড়িতে, নানান জায়গায় সবার মুখে শুনতে শুরু করলাম এবছর বোসপুকুর দেখতে হবে। কেননা কি করেছে বোসপুকুর? আখের ছিবড়ে দিয়ে নাকি প্যান্ডেল করেছে। শুনেই অবাক, এ আবার কি করে সম্ভব? আখের ছিবড়ে দিয়ে এখানে যারা এই অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা তারা জানবেন যে বরিশা ক্লাব বলে আজ যে পুজোটি হয়, খুব নাম করা পুজো। এর আগে এই ক্লাবটি প্রথম পুজোর নাম ছিল সহযাত্রী, সেখান থেকে হলো সৃষ্টি, এবং পরে তারা আবার যুক্ত হয়ে হলো বরিশা ক্লাব। তো সহযাত্রী ক্লাব আবার একটা পুজো করলো, যেখানে প্লাস্টার অফ প্যারিসের একটা গাছ, তার নিচে এক সাধু ধ্যান করছে, মানে একটা গ্রাম্য পরিবেশ, এবং ঢুকলে আপনি প্রথমে চমকে যাবেন যে আপনি শহরের পুজো দেখছেন না গ্রামের পুজো দেখছেন। এবং তারাও সেবার এশিয়ান পেইন্টসের প্রথম পুরস্কার পেল। এবং সেখান থেকে এই বেহালার যে আজকে পুজোর যে ভিড়, আজকে বেহালার পুজোর যে প্রচার, এটা যদি বলতে হয় প্রথম শুরু হলো সহযাত্রী ক্লাব থেকে, এবং ধীরে ধীরে আরো অনেক পুজো শুরু হলো। অবশ্যই, কারণ এই পুজোগুলো যখন এলো, সেই পুজোর যে খরচা, সেই পুজোর জন্য এই থিমকে তৈরি করতে যে খরচা, অবশ্যই সেখানে এবার পুজোর জন্য প্রয়োজন হলো একটা বড় পরিমাণ পুঁজি, এবং এই পুঁজিটা আগামী দিনে হয়তো আরো বাড়বে। আজকে একটা পুজো বিশাল বড় আমাদের এখানে মার্কেট, এবং এটা হয়তো আমরা আগামী দিনে আরো বড় মার্কেট, আরো বড় শিল্প, এইভাবেই হয়তো পোশাক বাড়বে। আমি পার্টিসিপেট করছি। অ্যাকচুয়ালি আমি হাজারিবাগ থেকে, বাই বর্ন হাজারিবাগ। তো আমাদের এখানে দুর্গাপূজা, ব্যাঙ্গালোর সঙ্গে মনে পড়লো যে ব্যাঙ্গালোর বললে আমার প্রবাসী জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। আর আরেকটা কথাও মনে হচ্ছে বারবার, দেখুন আমরা তো দেবী দুর্গাকে অনেক রূপে দেখি। দেবী দুর্গা আমাদের কাছে কন্যা সমূহ, মানে বাঙালি পরিবারের কাছে উমার একটা পরিচিতি, যে সে ঘরের মেয়ে আসছে, ঘরে ফিরছে। গিরিরাজের কন্যা হচ্ছে উমা, সে তার বিয়ে হয়ে গেছে, সে বছরে একবার ফিরে আসে বাপের বাড়িতে তার চানাপোনাদের সঙ্গে নিয়ে, এবং কৈলাসে শিব থাকেন। তো এইভাবে যে একটা চর্চা, তাহলে পুজোর সময় আমরা প্রত্যেকেই বাড়ি ফিরতে চাই, বাড়িতে স্বপ্ন দেখি, কিন্তু সবাই কি ফিরতে পারি? একটু আমরা শুনে নেবো, এর উপরে কিছু কবিতা আছে, তুমি বলতে পারো আমাদের? খুব সুন্দর বললো কমলিকা একটা প্রসঙ্গ। আমি নিজে যখন হায়দ্রাবাদ ইটিভিতে ছিলাম, আমি খুব আমার পরিবারকে মিস করতে, যেটা হচ্ছে অনুভূতি, টাইমস মিউজিক থেকে বেরিয়েছে। আমার সঙ্গে শ্রীহাসজি হাসবাদ্দার নেওটিয়াও কবিতা বলেছেন, আমরা একসাথে বলেছি। তো সেখানে একটা চিঠি, একটা মেয়ে তার মাকে চিঠি লিখছে, মায়ের কাছে পুজো, মা তোমাকে কখনো বলা হয়নি এই বিশাল পৃথিবীর বুকে কত রাজপথ জনপথ ঘুরেছি আমি। তুমি বলতে এই
ছেড়ে দে মা, বড্ড ভয় পেতে তুমি। আর ঠিক তখনই ভেসে উঠতো টেলিফোন, হ্যাঁ রে বোনাই ভালো আছিস তো, কিংবা ভেসে আসতো বাবার গলা, হ্যাঁ রে রানী খেয়েছিস তো ঠিক মতো। একা একা রাতে দিদুনের কাঁপা কাঁপা হাতে লেখা দুটি লাইন, ভয় করিস না সোনাই, রবি ঠাকুরকে মনের মধ্যে রাখিস, আধার খোঁচাবেন তিনি। জানো তো মা, এদেশে সারাদিনের শেষে যখন ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিই, মনে পড়ে যায় যেন রাঙা মা আমার এলোমেলো চুলে বিলি কেটে বলছে, আমি যখন থাকবো না আমার কথা ভেবে চুলের যত্ন নিস মা। জানো তো মা, আজকাল আমি নিজের যত্ন নিই তোমাদের কথা ভেবে। নিজের রান্নাটুকু করতে গিয়ে অস্থির হয়ে যাই যখন। সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এতক্ষণ যে আলোচনাগুলো শুনলাম সত্যি আমরা সবাই সমৃদ্ধ হলাম। বিভিন্ন বিষয় বিভিন্ন পর্যায়ে কথা বলে যাচ্ছি, নিজেদের অভিজ্ঞতা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এই আড্ডাটা আমাদের সবার, আমরা যারা পড়ে বসে আছি মঞ্চে এবং আপনারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে নিচে বসে আছেন প্রত্যেকে, তা এই সেলিব্রেশনটাকে ঠিক মতো বজায় রাখতে সকলকে অনুরোধ করব, গডরেজ 7 আবাসিক বৃন্দের পুজোর এই বিশাল যে একটা আমরা অনুষ্ঠান করছি, দীর্ঘদিন ধরে যারা এখানে সবসময় থাকছেন, তারা 24 ঘন্টা এর পিছনে সময় দিচ্ছেন, সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। যারা মঞ্চে বসে আছেন, যারা এতক্ষণ ধরে আমাদের কথা শুনছেন, এবং সবচেয়ে বড় কথা, আপনারা প্রত্যেকে কিন্তু এই আড্ডা শুধু নয়, দুর্গোৎসবের অঙ্গ, যাদের একজনকেও বাদ দিয়ে এটাই করতে। গান, বাঙালির গান, পুজোর গান হচ্ছে সোনার খনি। সেখানে হাত দিয়ে তুলতে বসলে, আমি এখন বলতে শুরু করলে কতক্ষণ বলবো, সারা রাত চলে যাবে, পরের দিন সকাল হয়ে যাবে, কনস্ট্যান্ট বলে যাব। যদিও সেটা বলতে আমার কোনো ক্লান্তি নেই, কারণ এই বাংলা গানের গল্পের মজার অধ্যায় বলা ভুল, ঘটনা। যেমন ধরুন, দীর্ঘকাল ধরে আমাদের যে সাউন্ড সিস্টেমের ভাইরা আছে, বিভিন্ন পাড়ায় পুজোর গানে একই গান আপনারা শুনে শুনে, আমরা শুনে শুনে সবারই গান পচে গেছে, সেই গান আমরা শুনে যাই, এবং গানগুলো না ভীষণ কনফিউজ করে দেয় আমাদের। কিরকম কনফিউজ করে দেয়? কোন এক পুজোয় আশা ভোসলে গাইলেন, কিনে দে রেশমি চুড়ি, ব্যাস, সঙ্গে সঙ্গে আমার উইথ ডিউ রেসপেক্ট, কিছু মনে করবেন না, আমি একটু মজা করতে ভালোবাসি, তো অনেকে সেটাকে হয়তো সমানভাবে নেন না, কিন্তু এটা পুজোর আড্ডা, দয়া করে মজাকে মজার মতো করেই মেনে নেবেন। আমার মতো যে বা যারা গৃহপালিত স্বামীরা রয়েছেন, সঙ্গে সঙ্গে স্ত্রীর ডিমান্ড অনুযায়ী কিনে দে রেশমি চুড়ি কিনতে চলে যাই। মজা হলো, তার পরের বছরই আশা ভোসলে গাইলেন, চাই না আমার রেশমি চুড়ি। তাহলে যে রেশমি চুড়িগুলো কিনলাম সেগুলো যাবে কোথায়? ওগুলো কি ওয়েলেক্সে বিক্রি করবো? এই নিয়ে তো একটা দ্বন্দ্ব লেগে গেল, এবং এই দ্বন্দ্বটা একটা বিশাল আকার যখন নিচ্ছে, তখন আশা ভোসলে আবার গিয়ে উঠলেন, একটা দেশলাই কাঠি জ্বালাও। তো মহাবিপদ, দেশলাই কাঠি কেন জ্বালাবো? গ্রামাফোন কোম্পানি যখন এলো, তখন ওরা মার্কেট সার্ভে করে দেখলো, তার আগে সভা সমিতি মজলিস সব জায়গাতে গানের চল ছিল, কিন্তু সেটাকে না একটা জায়গায় সেন্ট্রালাইজ করা যেত না, বা দানা বাঁধতো না। ওনারা তখন কি করলেন, বাঙালির সব থেকে বড় যে উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে ওই সময় আমরা কিছু কিছু গান প্রকাশ করব। 1914 সালে ওনারা প্রথম বেশ কিছু গান একত্রিত করে ওনারা প্রকাশ করলেন। তার মধ্যে সব থেকে বিখ্যাত যে গানটা ছিল, সেটা ছিল অমলা দাসের। এই অমলা দাসকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বোন ছিলেন। অমলা দাসের গলায় প্রথম যে রবীন্দ্রসঙ্গীতটা আমরা পেয়েছি, হেমর দেবতা। এখন মজা হচ্ছে, সেই সময় কিন্তু গানের রেকর্ডে কোনো গীতিকার সুরকারের নাম লেখা থাকতো না, শুধুমাত্র শিল্পীর নাম। মজাটা দেখুন, 1924 সালে একটা গান প্রকাশ হলো, জাতের নামে বজ্জাতি সব।
প্রচন্ড জনপ্রিয় হলো। 1926 সালে একটা গান প্রকাশ হলো, বাগিচায় বুলবুলি তুই, প্রচন্ড জনপ্রিয় হলো। গ্রামোফোন কোম্পানির রেকর্ডের যারা কথা নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। বেদনার বলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানো রে হয়ে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। জন্ম সফল হবে বধুয়ার ঘরে, স্মরণের বারান্দাতে দেখা যাবে ফুল নিশিরাতে দিনের বাঁশিয়ার কে বাজায়, ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায়, হেরে হেরে কেন তুমি মরণ নিলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। অন্য কোনো গায়ককে দিয়ে গাওয়ানোর ইচ্ছা ছিল না, কিন্তু এই গানের কথা জানার পরে কিশোর কুমার নিজের থেকেই তাদের সুর দেন এবং নিজের থেকেই সেই গানটা গেয়েছিলেন। হাতে তো বেশি সময় নেই, এরপরে যে কম্বিনেশন গায়ক এবং গীতিকারের কথা বলবো, দুটো কথা কয় মনে মনে জানা রবে, কেউ তারা খোঁজে না আমাকে। এমনই মেঘগ্নি আলো বিকেলের জানালাকে ছোবে, নরম চাঁদের বল ফের উঠে আসবে আকাশে, বাতাস সাঁতার দেবে সবুজ ঢেউয়ের মতো ঘাসে, আকাশের বুক ভরে তারারা বিছানা পেতে শোবে, সাদা চুল ন্যাড়া দাঁত আয়নায় ভ্যানচানো ছায়াকে তখনও বলবো আমি রাজ্যোচ্যুত রাজ্ঞীদের ভাষা। জানিস আমারও ছিল সে এক আশ্চর্য ভালোবাসা, তোর কি ক্ষমতা আছে মিথ্যে করে দিবি সে পাওয়াকে, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, কি ভোলা যায়। আরো জোরে আড্ডা মানে সবাই মিলে, সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের
পারতাম, রনে ভঙ্গ দিতাম, যুদ্ধ হতো না, কিন্তু আড্ডায় ভঙ্গ দিতে হলো। তো এই ভঙ্গের জন্য আমি ক্ষমা প্রার্থী। যেতেই হবে। ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এরপরে যে গানটার জন্য আচ্ছা, এই গানটা যদি না হয়, আরেকটা খুব বিখ্যাত গান আছে। এই গানটা এবছর 50 বছর পূর্তি, 1975 সালে তৈরি হয়েছিল গানটা। অসম্ভব জনপ্রিয় একটা। মান্না দে এই গানটা কাওয়ালি ফরম্যাটে গেয়েছিলেন, যখন কেউ আমাকে পাগল বলে। গানটা যখন আপনারা শুনবেন তখন দেখবেন এখানে হাততালি দেওয়ার প্রচুর স্কোপ রয়েছে, প্রচুর জায়গা। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হাসে পাগলামি, ধন্য আমি, ধন্য হে, পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, তার নই কো আমি, যখন তুমি আমায় মাতাল বলো, তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হাসে মাতলামি, ধন্য আমি, ধন্য হে, মাতাল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে, মাতাল তোমার জন্য যে। আনন্দ হাসি গান সব তুমি নিলে। সরি, আমি একটু লোয়ার স্কেলে ধরছি, আমার গলার অবস্থা খুব খারাপ। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব নিয়ে নিলে, যাবার বেলায় I can't. কিছু নিয়ে, সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে, যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাওয়ার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটুকু গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না,
চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ভেবে গাইবার মতো লোক অনেক ছিল, কিন্তু বৌদি গিয়েছিল কি সঞ্জয় দা? না, ও তখন বাংলা বলতেই পারতো না, ওইসব ব্যাপার নেই, ওইসব সুযোগ হয়নি। কিন্তু আপনার কথার জন্য সঞ্জয় দার হাতে কফি পড়ে গেল, গরম কফি। এগুলো তো হতেই থাকে। এবার আমি বলতে চাইছি, এই গানটা আপনি উল্লেখ করেছেন, এর কোন জায়গাটা আসল আমার কাছে খুব মিষ্টি, সেটা হচ্ছে রসাতল শব্দটা নিয়ে। যখন সব কিছু যায় রসাতলে, কেউ আমাকে ফকির বলে, কি কথাটা জানো, ওঠে কেউ জানি না এই আছে কি বেনামি, মনে পড়ছিল না, শুধু তুমি যখন ফকির বলো, রসের পাতলে যে তলায় আমি। এই রসাতল আর রসের পতন, এইটা একটা অসাধারণ মূর্ছনা, মানে এইসব কবিতা মজা করে লেখা হয়। এই গানের লিস্ট নিয়ে যে বললাম, বলতে শুরু করলে না রাত ভোর হয়ে যাবে। এবং প্রত্যেক মিড পর্যায়ের একটা অসাধারণ সুন্দর গানের কথা আমি বলছি। পুজোর গানের ওইটা বলুন, এটা আমার ছোটবেলাকার, একদম। বলি তোমায় দূরে থাকো, কথা রাখো নিশ্চয়ই না। নিশ্চয়ই না, আমি আপনাকে সম্পূর্ণ অন্য একটা পুজোর পর্যায়ে প্রেমের একটা অদ্ভুত সুন্দর একটা সম্পর্কের সমীকরণ আপনাকে আমি আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। আমি তো আবার গানে ফিরে যাই, দাদা কিছু গান শোনাতে চাইছেন বোধহয়। থাকে তবেই খালি বলবো, অনেকগুলো ক্যারেক্টার, একলা আমি সবকটা ক্যারেক্টারকে চেষ্টা করবো আর কি রূপায়ণ করতে। স্বাভাবিক সবাই একটু মন না দিয়ে নাকি থপ থপ হাত হয়ে যায়, হাতের সুন্দর। মারিচ মারিচ ডাক ছাড়ি, মারিচ গেছে কার বাড়ি, মারিচ জাগে যজ্ঞে ব্যস্ত আছে, ওকে শোনে মারিচ এক্ষুনি, রাম নামে আছে এক উনি, রাক্ষসদের করছে শেষ, যেন তারা সব দুব্ব ঘাস, আমি চাই ওই রামের লাশ। তখন সঙ্গে সঙ্গে আরো রাবণকে উত্তেজিত করার জন্য শূর্পণখা বললেন, রামচন্দ্রকে মারবে, তোমার 14 পুরুষ, 14 বছর তরবারে ঘোড়ে পুরুষ, 7 জন্যে পারবে, হারবে। রাবণ এসব কথায় কান দিলেন না, বললেন, মারিচ মারিচ আমার লক্ষ্মী, খানিকটা পোয়া ঝক্কি, সোনার পানা বেড়াল ছানা, সাজতে কি তোর আছে মানা, রাম সীতাদের রান্নাঘরে ঢুকতে হবে 3 প্রহরে, শেয়াল হতে গুলোচ্ছে গা, সুদর্বনের বাঘ হয়ে যা। সবকিছুতেই মারিচের আপত্তি, বাঘ শাস্ত্রেও গা রিন রিন, তাহলে হ সোনার হরিণ। মারিচের একটু বুদ্ধি শুদ্ধি স্পষ্ট, তিনি স্থিত, তিনি বললেন, তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠতি, রাগ ছেড়ে হও শিষ্টটি, রামকে খেপালে সংঘাতে, ম্যাসাকার হবে লঙ্কাতে, রক্ষে পাবে না একটিও, ফরগেট দেম ফরগিভ। সঙ্গে সঙ্গে রাবণ বললেন, চুপ কর ওরে মূর্খ, বুঝবি আমার দুঃখ, নেই তো সেই গুণ, বেশি বক বক করলে রামের পক্ষ
পরিবেশ, সেখানে সীতাকে বলছেন রামচন্দ্রকে, সামনে ঘুরে বেড়াচ্ছে সোনার হরিণ অর্থাৎ মায়াবী মারিচ। দেখো 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 আর্য গায়ে অপরূপ কারুকার্য, সোনার হরিণ এক চড়ছে, সোনালি হালো যেন ঝরছে, হরিণটা এনে দেবে আর্য। রাম উঠে বলে শিরোধার্য, লক্ষণ ভাই আমি চললাম শিকার, প্রাণাধিকার সীতা রইল দেখিও, সুখে দুঃখে জ্বরে বিকারে, যতক্ষণ না কাম ব্যাক করি সর্বতভাবে সীতাকে আগলে রাখবে, না হারাবে না আচমকা কোনো বিপাকে। হরিণ ছোটে চোখেই দেখা যায় না মোটে, সারা গায়ে গায়ে দর দর ধারা ধর্ম। রাম বলে হায় এরা হয় আমার কর্ম, রেগে মেগে রাম প্রচন্ড তীর হাঁকড়ান, সোনার হরিণ হাতের মুঠোয় পাকড়ান। হায় লক্ষ্মণ, হায় সীতা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সীতা ধরে নিচ্ছেন যে এ হচ্ছে রামচন্দ্রের আহত অবস্থাটা, আসলে ওটা মারিচ ডেকেছিলেন। সঙ্গে সঙ্গে সীতা গিয়ে বলছেন দেবর লক্ষণ করহ শ্রবণ, ঘটেছে বিষম বিঘ্ন, শোনো আহ্বান হও আগুয়ান, হাতে তীর নাও তীক্ষ্ণ। সঙ্গে সঙ্গে লক্ষণ বুঝতে পারছেন যেতে হবে তাই যাচ্ছি, কিন্তু গন্ধ পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে। বৌদি তুমি কি চটবে যদি আঁকি এই বক্র খড়ির দাগের চক্র, এই গোলাকার গন্ডি এতেই থাকবে। আমাদের সময় কিন্তু আর নেই, সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে ক্রমাগত। শেষ করে দিন তাড়াতাড়ি, আমরা প্রেমে ফিরবো এবং প্রেম দিয়ে শেষ হবে। আমি সুদীপ্তা থেকে বলতে রবীন্দ্রনাথ থেকে অবশ্যই শেষ করবো। প্রেম মানে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ মানে প্রেম, তাই শেষ গানটা গাইবে, কিন্তু তার আগে আরো কিছু বলে দিই। না আমি কি বলবো, এখন আমার বউ নেই, সেটা সৌভাগ্যবশত আমার বলার অনেক কিছুই থাকতে পারতো, কিন্তু আবার দুর্ভাগ্যজনক ভাবে প্রেমের বেশিরভাগ অভিজ্ঞতাটাই, মানে বেশিরভাগ না পুরোটাই বউয়ের সাথে, ভুল করলেই এখানে অনেকেই আছে যারা এই খবর পাঠিয়ে দেবে, তাই জন্য আমি পুরোটাই বলে দিলাম। এই ধরনের গল্প এগুলোকেই বেশি উপভোগ করি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি না একটা কথা, আরণ্যক ছোট ভাই, আরণ্যকের নামটার মধ্যেই একটা অদ্ভুত প্রেমের গল্প আছে, প্রকৃতি প্রেম। মানে আমার তো মনে হয় এটা ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত, মানে আরণ্যক উপন্যাসটা হতে পারত বাঙালি সাহিত্যের প্রেমের অভিজ্ঞতা, ব্যক্তিগত বা সার্বজনীন যে কোনো কিছু বলতে পারো। নমস্কার, এখানে উপস্থিত সকলকে। পুজো শরৎকালীন উৎসব, শারদীয় উৎসব। শরৎকালে প্রকৃতি যেভাবে সেজে ওঠে, তাতে প্রেম অনেকটা যেন প্রকৃতিতেই সারা যায়। প্রেম কিন্তু একটা ভাবনা, একটা চিন্তা, একটা মানসিকতা, তাতে প্রকৃতি একটা বিরাট ভূমিকা পালন করে। আর শারদীয় উৎসবের এই আকাশে নীল আকাশ, পেঁজা মেঘ,